নমস্কার সকলকে, শুনছেন পডকাস্ট আর্য স্টোরিজ। আজকে আপনাদের যে নতুন গল্পটি পড়ে শোনাবো সেটির লেখক সৈয়দ মুজতবা আলী। ওনার লেখা ভবঘুরে ও অন্যান্য সংকলন থেকে গৃহীত একটি লেখা হুঁশিয়ার। আশা করি সবাই শুনতে খুব আগ্রহী হবেন, কারণ এই লেখাটির বিষয়বস্তুই হলো মদ। কি প্রচণ্ড রিসার্চ করে উনি লিখেছেন। আমি যখন লেখাটা পড়ছিলাম আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে নিজে কোনোদিন মদ না খেয়ে মদ সম্পর্কে এত কিছু যে জানা যায় এবং সেটাকে এত মনোগ্রাহী রূপে মানুষের কাছে পরিবেশন করা যায় তা কল্পনাতীত। বেশ, তাহলে শুনে দেখা যাক সৈয়দ মুজতবা আলীর লেখা। প্রবন্ধ বলবো না গল্প বলবো না রম্য রচনা বলবো ঠিক বুঝতে পারি না। এত সুন্দর করে উনি লেখেন যে এইগুলোর যে সংজ্ঞা রয়েছে সেগুলো রীতিমতো গুলিয়ে যায়। এত সুন্দর লেখা। শুরু করছি সৈয়দ মুজতবা আলীর লেখা হুঁশিয়ার। আমরা মফস্বলের লোক। কলকাতা শহরে কি হয় না হয় আমাদের পক্ষে খবর রাখা সম্ভবপর নয়। বয়সও হয়েছে, ছেলে ছোকরাদের মতিগতি কর্মকারবারের সঠিক খবরও কানে এসে পৌঁছায় না। মাস কয়েক পূর্বে পূর্ব পাকিস্তানে বেড়াতে গিয়েছিলুম। সেখানকার এক কাগজে পড়লুম ইউএনএসকো নাকি কিছুদিন পূর্বে পৃথিবীর বড় বড় শহরে মদ্যপান কোন বহরে বাড়ছে তার একটা জরিপ নেন এবং ফলে একটি মারাত্মক তত্ত্ব আবিষ্কৃত হয়েছে। সেটি এই: পৃথিবীর বড় বড় শহরের যে কটাতে মদ্যপান ভয়ঙ্কর রূপে, মানে ইন অ্যান অ্যালার্মিং ডিগ্রি বেড়ে যাচ্ছে, কলকাতা তার মধ্যে প্রধান স্থান ধরেন। বাঙালি সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, কিন্তু অন্তত একটা দিকে এগিয়ে যাচ্ছে শুনে আমার উল্লাস বোধ করা উচিত ছিল, কিন্তু বহু চেষ্টা করেও পারলুম না। ঢাকার এক আমওয়ালাকে যখন বলেছিলুম যে তার আম বড় ছোট ছোট, সে এক গাল হেসে দিমাগ করে বলেছিল, কিন্তু কর্তা, আডি মানে আটি, আডিগুলাইন বড় আছে। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, এই গল্পটির একটি ইংরেজি পাঠান্তর রয়েছে। এর একটা ইংরেজি পাঠান্তর আছে। বিখ্যাত রম্যরচনা লেখক চার্লস ল্যাম প্রায় দপ্তরে দেরিতে পৌঁছতেন। একদা বড়বাবু তাকে হাতে নাতে ধরে ফেলে বললেন, মিস্টার ল্যাম, আমার কাছে খবর পৌঁছেছে আপনি আপিসে দেরিতে আসেন। ল্যাম নাকি ঢাকার আমওয়ালার মতোই একগাল হেসে বলেছিলেন, কিন্তু এ খবর কি পৌঁছেছে যে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই? যাই হোক, যেখানে ছিলাম ফিরে আসি। এই সর্বক্ষেত্রে পিছিয়ে যাওয়ার আম ছোট আর মদ্যপানের আডিটা যে মোটা, এ চিন্তাটা রসালো নয় কোনো অর্থেই। ফেরার মুখে কলকাতাতে ডেকে পাঠালুম দ্বিজেনকে, অর্থাৎ কলেজ যাওয়ার সময় কফি হাউস যায়। বারেন্দর ব্রাহ্মণ, শুনেছি এদের মাথায় পেরেক পুঁতলে স্ক্রু হয়ে বেরোয়, মগজে অ্যাসান পেঁচ। তদুপরি আমার সাগরেদ। তাকে আমার অধুনালব্ধ মাদকীয় জ্ঞানটুকু জানিয়ে বললুম, আমি তো জানতুম ইন্ডিয়া শনৈ শনৈ ড্রাই হয়ে যাচ্ছে। এ আবার কি নূতন কথা শুনি? গুরুকে জ্ঞানদান করতে পারলে শিষ্য মাত্রই পুলক অনুভব করে, কাবেল নাবালক যাই হোক না কেন। ক্ষণতরেও চিন্তা না করে বললে, মদ্যপান কলকাতাতে কারা বাড়াচ্ছে জানি নে, তবে একটা কথা ঠিক বলতে পারি, কলেজের ছোকরাদের ভিতরও জিনিসটা ভয়ঙ্কর বেড়ে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভয়ঙ্কর, ভীষণ, দারুণ কথাগুলি আমরা না ভেবেই বলে থাকি, কিন্তু ইউএনএসকো যখন অ্যালার্মিং শব্দটি ব্যবহার করেছেন তখন সঠিক ভয়ঙ্করই বলতে চেয়েছেন। দ্বিজেন সেটা কনফার্ম করলে। কলেজের ছোকরারা আমার ওপর সদয় থাকুন, এটা কিন্তু আমার মত নয়, দ্বিজেনের। এ প্রসঙ্গে বলে রাখি, বিখ্যাত কথাসাহিত্যিক গজেন্দ্র মিত্র এই মত পোষণ করেন, কারণ কথাসাহিত্য অগ্রহায়ণ 1367,
পৃষ্ঠা 279, পশ্য। দ্বিজেন বললে, এবারে যে মধুপুরে আপনার সঙ্গে দেখা করতে পারিনি তার কারণ আমি আদপেই মধুপুর যাইনি। যখন শুনলুম ইয়াররা যাচ্ছেন বিয়ার পার্টি করতে সেখানে, ওদের চাপ ঠেকানো আমার পক্ষে অসম্ভব হতো। এদিকে মায়ের পা ছুঁয়ে কিরে কেটেছি, মদ খাবো না। ভাবলুম শ্রাদ্ধ তাহলে অনেকখানি গড়িয়েছে। সে সন্ধ্যায় আমাদের বাড়িতে দেখি মেলাই কলেজের ছেলে মেয়ে এসেছে। আমার ভাতিজির ইয়ার বক্সিনী বন্ধুবান্ধব। মাঝে মধ্যে ওদের সঙ্গে বসলে ওরা খুশিই হয়। ইচ্ছে করেই ফুর্তি ফার্তির দিকে কথার নল চালালুম। চোরা ধরা পড়ল, অর্থাৎ মদ্যপানের কথা উঠল। সেদিন আমার বিস্তর জ্ঞান সঞ্চয় হয়েছিল। একের অজ্ঞতা যে অন্যের জ্ঞান সঞ্চয়ের হেতু হতে পারে সে কথা এতদিন জানতুম না। এক গুণী হঠাৎ বলে উঠল, বিয়ারে আবার নেশা হয়? আমি আশ্চর্য হয়ে বললুম, বলিস কি রে, ইউরোপের 85% জন লোক যখন নেশা করতে চায় তখন তো বিয়ারই খায়। ওয়াইন খায় কটা লোক? স্পিরিট। চুপ কর, বাধা দিয়ে বলল, বিয়ারও তো ওয়াইন। আমি আরও আশ্চর্য হয়ে বললুম, তবা, শুনলে গুনাহ হয়। ওয়াইনে কত পার্সেন্টেজ অ্যালকোহল আর বিয়ারে কত পার্সেন্ট, স্পিরিটে? আরে অ্যালকোহল বাই ওয়েট বা ভলিউম। দিশিটা মানে ভোদকার খুঁড়তুতো ভাই, তার হিসেব আন্ডার প্রুফ ওভার প্রুফে। লিকার মানে লিকার। আমি প্রায় বাক্যহারা। লিকার তো আবিষ্কার করেছে প্রধানত ক্যাথলিক সাধু সন্ন্যাসীরা, মানে মঙ্ক, বেনিডিকটিন। সাধু সন্তরা আবিষ্কার করলেন মদ। হ্যাঁ, পূর্বেই বলেছি সেদিন আমার বিস্তর জ্ঞানার্জন হয়েছিল ওদের অজ্ঞতা থেকে। তারও পূর্বে বলা উচিত ছিল যে আমি মদ্যপান বিরোধী, তবে সরকার যে পদ্ধতিতে এগোচ্ছেন তার সঙ্গে আমার মতের মিল হয় না। সে কথা আর একদিন হবে। ঔষধার্থে ডাক্তাররা কখনো কখনো মদ দিয়ে থাকেন। ব্র্যান্ডির চেয়েও শ্যাম্পেন গিলিয়ে দিলে ভিড়মি কাটে তাড়াতাড়ি, কিন্তু ব্র্যান্ডির চেয়ে শ্যাম্পেনে খরচ বেশি পড়ে বলে কন্টিনেন্টের ভালো ভালো নার্সিং হোম ছাড়া অন্য কোথাও বড় একটা ব্যবহার করা হয় না। কৃত্রিম ক্ষুধা উদ্রেকের জন্য শেরি বা পোর্ট ব্যবহৃত হয়। এসব ব্যাপার সম্বন্ধে আমার হ্যাঁ না কিছুই বলার নেই। তবে শীতের দেশে ব্র্যান্ডি না খেয়ে গুড়ের সঙ্গে কালো কফি খেলেও শরীর গরম হয় এবং প্রতিক্রিয়াও কম। বহু ধর্মপ্রাণ হিন্দু এবং মুসলমান কোবরেজ হেকিমের আদেশ সত্ত্বেও সুরাপান করেননি। ভয়ঙ্কর একটা কিছু ক্ষতি হতেও তো শুনিনি। মোদ্দা কথায় ফেরা যাক। বিয়ারে নেশা হয় না, এর মতো মারাত্মক ভুল আর কিছুতেই নেই। পূর্বেই বলেছি, ইউরোপে 85% জন লোক বিয়ার খেয়েই নেশা করে মাতলামো করে। ওয়াইন বলতে যদিও সাধারণ মাদকদ্রব্য বোঝায়, তবু এর আসল অর্থ আঙুর পচিয়ে যে সুরা প্রস্তুত হয় তারই নাম ওয়াইন। দ্রাক্ষাসবের শব্দে শব্দে অনুবাদ। অবশ্য বাজারে যেসব তথাকথিত দ্রাক্ষাসব আছে তার ভিতর কি বস্তু আছে আমার জানা নেই। বিয়ারে 4 থেকে 6% অ্যালকোহল থাকে, বাদ বাকি প্রায় সবটাই জল। নেশা হয় এই অ্যালকোহলেই। ওয়াইনের পার্সেন্টেজ 10 থেকে 15, তবু বিয়ার খেয়েই নেশা করে বেশি লোক। ওয়াইন খান গুণীরা, এবং ওয়াইন মানুষকে চিন্তাশীল ও অপেক্ষাকৃত বিমর্ষ করে তোলে। পৃথিবীতে সবথেকে ভালো ওয়াইন হয় ফ্রান্সে। বোর্দো অঞ্চলে হালকা লাল রঙের এই ওয়াইনকে ইংরেজিতে বলা হয় ক্ল্যারেট। তাছাড়া আছে বার্গেন্ডি এবং শ্যাম্পেন অঞ্চলের বিখ্যাত ওয়াইন। এইসব ওয়াইন আঙুর পচিয়ে ফার্মেন্ট করার সময় যদি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে না যেতে দেওয়া হয় তবে সেটাকে সফেন ওয়াইন বা এফারভেসেন্ট বলা হয়। বোর্দো বার্গেন্ডি বুজবুজ করে না, শ্যাম্পেন করে। শ্যাম্পেন খোলা মাত্রই তার কর্ক লাফ দিয়ে ছাতে ওঠে। তারপর তার বুদবুদ পেটের ইন্টেস্টিনাল ওয়ালে খোঁচা মারে বলে নেশা হয় তাড়াতাড়ি, ভিড়মিও কাটে তড়িঘড়ি। এবং স্টিল
অর্থাৎ ফেনাহীন ওয়াইনের মতো কিছু বিমর্ষ সে তো করেই না, উল্টে চিত্তাকাশে উড়ুক্কু উড়ুক্কু ভাবটা হয় তাড়াতাড়ি। জার্মানির বিখ্যাত ওয়াইন রাইন ও মোজেল। ইংরেজিতে রাইনকে হক বলে। রাইন ওয়াইনের শ্যাম্পেনও হয়, তবে তাকে বলা হয় জেক্ট। শ্যাম্পেনের তুলনায় জেক্ট নিকৃষ্ট, অথচ এই জেক্ট ফ্রান্সে বেচে। হিটলার নিজে মদ খেতেন না, কিন্তু যখন শুনলেন রিবেনট্রপ শ্যাম্পেনের দেশে ওঁচা জেক্ট বিক্রি করতে পেরেছেন, তখন বিমোহিত হয়ে বললেন, যে ব্যক্তি জেক্টের মতো রদ্দিমাল ফ্রান্সে বেচতে পারে সে পয়লা নম্বরই সেলসম্যান। একে আমার চাই, এ আমার আইডিয়াজ ইংল্যান্ডে বেচতে পারবে। সবাই জানেন ইনি পরে হিটলারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন এবং সর্বশেষে নিউরেনবের্গে ফাঁসি কাঠে ঝুলেছিলেন। হাঙ্গেরির বিখ্যাত ওয়াইন হলো টকাই, ও ইতালির কিয়ান্তি। কাশ্মীরের আঙুর দিয়ে ভালো ওয়াইন তৈরি হওয়ার কথা, তাই তৈরি করে চীন, জাপান, অস্ট্রেলিয়া ও আফ্রিকায় চালান দেওয়ার আমি পক্ষপাতী। অবশ্য ওরা যদি কখনো ড্রাই হতে চায় তবে অন্য কথা। আপেল ফার্মেন্ট করে হয় সাইডার, মধু ফার্মেন্ট করে হয় মিড। সংস্কৃত মধু শব্দ থেকে মধ্যি, গ্রিকে মেথু মানে মদ, জার্মানে মেট, এই সব শব্দই সংস্কৃত মধু থেকে। আমের রস ফার্মেন্ট করে মদ খেতেন বিখ্যাত কবি গালিব। আনারস ও কালোজাম পচিয়েও নাকি ভালো ওয়াইন হয়। সাঁওতাল, আদিবাসী ও বিস্তর পার্বত্য জাতি ভাত পচিয়ে বিয়ার বানিয়ে খায়, কিন্তু ফার্মেন্ট করবার ভালো কায়দা জানে না বলে 3-3.5-এর চেয়ে বেশি অ্যালকোহল পচাইয়া তুলতে পারে না। এদের সর্বস্ব, এদের জরু গরু, এমনকি এদের সরল আত্মার পর্যন্ত সর্বনাশ করেছে ইংরেজ। চোলাই, ডেস্টিল্ড, ধান্যেশ্বরী কালীমার্কা এদের মধ্যে চালু করে এই সর্বনাশটি করেছে। এই ধান্যেশ্বরী একেবারে সম্পূর্ণ বন্ধ না করা পর্যন্ত এদের উদ্ধার নেই। আমার কথা বিশ্বাস না হলে উড়িষ্যার প্রাক্তন প্রধানমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরীকে শুধোবেন। ইনি আদিবাসীদের জন্য বহু আত্মত্যাগ করেছেন এবং তার প্রতিষ্ঠিত অনুকূল আশ্রমে আদিবাসীরাও শিক্ষালাভ করে। ইনিও আদিবাসীদের ড্রাই করতে চান, কিন্তু সরকার যেভাবে এগোচ্ছেন তাতে তার সঙ্গে একদম মতের মিল হয় না। জাপানিদের সাকে, এটি একটি মদ, ভারতেরই পচাই। চীনাদের পচাই চুয়ে কিঞ্চিত ভুট্টা মেশানো থাকে। ভারতবর্ষের তাড়ি, ফার্মেন্টেড খেজুর কিংবা তালের রস বস্তুটিকে ওয়াইনের পর্যায়ে ফেলা যেতে পারে। পৃথিবীর তাবৎ মাদক দ্রব্যের ভিতর এই বস্তুটি অনিষ্ট করে সবচেয়ে কম। একমাত্র এই জিনিসটাই সম্পূর্ণ বন্ধ করা উচিত কিনা সেই বিষয়ে আমার মনে কিঞ্চিত সন্দেহ আছে। তবে খাঁটি তাড়ি সচরাচর পাওয়া যায় না। লোভী শুঁড়িরা তাড়ির সঙ্গে দেশি চোলাই মদ মানে ধান্যেশ্বরী মিশিয়ে তার অ্যালকোহল বাড়িয়ে বিক্রি করে, আর মাতালরাও সচরাচর নির্বোধী হয়। এতক্ষণ পচাই অর্থাৎ ফার্মেন্টেড বস্তু সম্পর্কে বর্ণনা হচ্ছিল, এবারে ডেস্টিলড বা চোলাই। চোলাই বস্তুর নাম স্পিরিটস, যদিও শব্দটি সর্বপ্রকার মাদকদ্রব্যের জন্য ব্যবহার করা হয়। আঙুর পচিয়ে ওয়াইন বানিয়ে সেটিকে বকযন্ত্র দিয়ে চোলাই করলে হয় ব্র্যান্ডি, অর্থাৎ ব্র্যান্ড করা বা পোড়ানো হয়েছে। একমাত্র ফরাসি দেশের ব্র্যান্ডিকেই, তাও সব ব্র্যান্ডই নয়, বলা হয় কনিয়াক। মল্ট বার্লিকে পচিয়ে হয় বিয়ার, সেটাকে চোলাই করলে হয় হুইস্কি। তাড়ি চোলাই করলে হয় এরেক। শব্দটা আসলে আরক, কিন্তু আরক অন্য অর্থেও ব্যবহৃত হয় বলেই এ স্থলে এরেক প্রয়োগ করা হলো। সেটাকে 2 বার চোলাই করে খেতেন বদ্ধ মাতাল বাদশাহ জাহাঙ্গীর। এরেকে 60% অ্যালকোহল হয়, ডাবল ডেস্টিল করলে 80 পর্যন্ত ওঠার কথা। সেইটি খেতেন নির্জলা। আখের রস ফার্মেন্ট করার পর চোলাই করলে হয় রাম। সংস্কৃতে গৌড়ি, গুড় থেকে হয় বলে। জামেকার রাম বিশ্ববিখ্যাত, কিন্তু ভারতীয় রাম যদি সযত্নে তৈরি করে চালান দেওয়া যায় তবে জামেকাকে ঘায়েল করা আমাদের পক্ষে অসম্ভব নয়।
আমি ফরেন এক্সচেঞ্জ বাড়ানোর স্বপ্ন দেখি বলেই এই প্রস্তাবটি পারলুম। রামে এত লাভ যে তারই ফলে চিনির কারবারিরা চিনি সস্তা দরে দিতে পারে। জাভার চিনি একদা এই কারণেই সস্তা ছিল। জিন তৈরি হয় শস্য দিয়ে এবং পরে জেনিপার জামের সঙ্গে মেশানো হয়। খুশবাইটা ওই জেনিপার থেকে আসে। এসব চোলাই করা স্পিরিটসে 35 থেকে আরম্ভ করে 80% অ্যালকোহল থাকে। হুইস্কি ব্র্যান্ডির চেয়ে রামে অ্যালকোহল বেশি, তার চেয়ে বেশি ডাবল চোলাই এরেকে, এবং সবচেয়ে বেশি অ্যাবসন্তে, তাই ওটাকে সবুজ শয়তান বলা হয়। শুনেছি ও জিনিস বছর 3 নিয়মভাবে খেলে মানুষ হয় পাগল হয়ে যায়, না হলে আত্মহত্যা করে, কিংবা ডেলেরিয়াম ট্রেমেন্সে মারা যায়। ইউরোপের একাধিক দেশে এটা সম্পূর্ণ নিষিদ্ধ হইয়া গিয়াছে। এই সম্পর্কে আবারও বলে রাখা ভালো, অ্যাবসন্তের শোচনীয় পরিমাণ সম্পর্কে একটি ফরাসি গল্পের অনুবাদ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, নাম সবুজ শয়তান। বসুবতী গ্রন্থাবলীতে রয়েছে, পড়ে দেখতে পারেন। সচরাচর মানুষ এসব স্পিরিটস নির্জলা খায় না। হুইস্কিতে যে পরিমাণ সোডা বা জল মেশানো হয় তাতে করে তার অ্যালকোহল ডাইলিউটেড হয়ে শক্তি কমে যায়। ফলে 1 গ্লাস হুইস্কির সোডাতে যতখানি নেশা হয় 2 গ্লাস বিয়ারে তাই হয়। অবশ্য নির্জলা হুইস্কি যতখানি খেয়ে স্বাস্থ্যের সর্বনাশ করা যায়, বিয়ারে প্রচুর জল আছে বলে ততখানি পেটে ধরে না বলে খাওয়া যায় না। তবে অবশ্য যদি কেউ অতি ধীরে ধীরে হুইস্কি খায় এবং অন্যজন সাত তাড়াতাড়ি বিয়ার খায়, তবে দ্বিতীয় জনেরই নেশা হবে আগে। অতএব বিয়ারে নেশা হয় না, এ বড় মারাত্মক ভুল ধারণা। ভুবন বিখ্যাত মিউনিক বিয়ারে আছে করলে 3-3.5% অ্যালকোহল। যারা রাস্তায় মাতলামো করে তারা তো ওই খেয়েই করে। এখানে জেনে রাখা ভালো, আশ্চর্যের বিষয়, ইউরোপের সব শহরের মধ্যে মিউনিকই সবচেয়ে বেশি দুধ খায়, আমাদের গাডাডারের মতো, মানে গদাধরের মতো। এদেশে আর একটা বিপদ আছে, আঙুর সহজে পাওয়া যায় না বলে এদেশের অনেক ব্র্যান্ডিতেই আছে ডাইলিউটেড অ্যালকোহল, এবং তার সাথে মিশিয়ে দেওয়া আছে ব্র্যান্ডির সিনথেটিক সেন্ট। অর্থাৎ আঙুরের রসেতে নেই। অনেক সরল লোক ফ্লু সর্দি সারাবার জন্য কিংবা দুর্বল রোগীর ক্ষুধা বাড়ানোর জন্য এই ব্র্যান্ডি খাইয়ে রোগীর ইষ্টের পরিবর্তে অনিষ্ট ডেকে আনেন। এ বিষয়ে সকলেরই সাবধান হওয়া উচিত, বিশেষ করে যেসব লোক নিজে নিজের বা আত্মীয় স্বজনের ডাক্তারি করেন তাঁদের। ফ্রান্সে অত্যধিক মদ্যপান এমনি সমস্যাতে এসে দাঁড়িয়েছে যে তার একটা প্রতিবিধান করা বড়ই প্রয়োজন হয়ে উঠেছে, কিন্তু কেউই সাহস করে তার বিরুদ্ধে দাঁড়াতে পারছেন না। প্রাক্তন প্রধানমন্ত্রী মাজেদ ফ্রান্স চেষ্টা করেছিলেন। অনেকে বলেন প্রধানমন্ত্রিত্ব হারান তিনি প্রধানত এবং গুজ্জত এই কারণে। আমেরিকা ও নরওয়েও চেষ্টা করেছিল, সফল হয়নি। রাজা যদিও আইনের বাইরে, তবু নরওয়ের রাজা একদিন দুঃখ করে বলেছিলেন, দেখা যাচ্ছে মদ না খাওয়ার আইন একমাত্র আমিই মানি, আর সবাই তো শুনি বেআইনি খেয়ে যাচ্ছে। বৈদিক, বৌদ্ধ ও গুপ্ত যুগে মাদকদ্রব্য সেবন করা হতো ও জুয়া খেলার রেওয়াজও ছিল। আমার ব্যক্তিগত বিশ্বাস, শঙ্করাচার্য যে নব হিন্দু ধর্ম প্রচার করলেন, সেই সময় থেকেই জনসাধারণে মদ্যপান ও জুয়া খেলা প্রায় বন্ধ হয়ে যায়। অবশ্য মুনি ঋষিরা মাদকদ্রব্য ও ব্যসন বারণ করেছিলেন খ্রিস্টের পূর্বেই, এবং পাঠান মোগল যুগে রাজা রাজড়া এবং উজির বাদশারাই প্রধানত মাদকদ্রব্য সেবন করেছেন। চরমে চরম মিশে বলেই বোধহয় অনুন্নত সম্প্রদায় ও আদিবাসীরাও খেয়েছে। ভারতবর্ষ কোন অবিশ্বাস্য অলৌকিক পদ্ধতিতে এদেশে একদা মদ জুয়া প্রায় নির্মূল করতে সক্ষম হয়েছিল, সেটা আমি আবিষ্কার করতে পারিনি। পারলে আজ কাজে লাগানো যেত। ইংরেজ আমলে মদ্যপানের কিছুটা প্রচার হয়। মাইকেল ও শিশির ভাদুড়ি নীলকণ্ঠ হতে পারলে ভালো হতো। ওই সময় ব্রাহ্ম সমাজ, বিবেকানন্দ, অরবিন্দ, রবীন্দ্রনাথ, গান্ধী
যে জীবন ও আদর্শ সামনে ধরেন তার ফলে মদ্যপান প্রসার লাভ করতে পারেনি। শুনলুম এখন নাকি কোনো কোনো তরুণ র্যারো র্যাবো ভেরেরেন করে এবং তাদের উত্তম কবিতা না লিখে অন্য জিনিসটার সাধনায় সুখ পায় বেশি। ইতিমধ্যে কলকারখানা হওয়ার দরুন চা বাগানে, জুট মিলে মদ ভয়ঙ্কর মূর্তিতে দেখা দিল। মাঝিমাল্লারা অর্থাৎ সেলাররা মাতলামোর জন্য বিখ্যাত, কিন্তু আশ্চর্য, ভারতীয় ও পাকিস্তানি খালাসিরা মদ খায় না। আমাদের সৈন্যবাহিনীতে যেটুকু মদ্যপান হয় তাও তুচ্ছ। কলকাতার শিখেদের দেখে কেউ যেন না ভাবেন যে দিল্লি অমৃতসরের সম্ভ্রান্ত শিখরা মদ খান। ধর্মপ্রাণ শিখ মদ্যপানকে মুসলমানদের চেয়েও বেশি ঘৃণা করেন ও বলেন ইংরেজ শিখকে পল্টনে ঢুকিয়ে মদ খেতে শেখায়। হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্ম ও ইসলামে মদ্যপান নিন্দিত। ইহুদি, খ্রিস্টান ও জরাথ্রুস্ত্রী ধর্মে পরিমিত মদ্যপানকে বরদাস্ত করা হয়েছে এবং ওইসব ধর্মের বহু প্রগতিশীল গুণীজ্ঞানীরা কিন্তু মদ্যপান বিরোধী। মদ্যপান এখনও এদেশে কাল মূর্তিতে দেখা দেয়নি, কিন্তু আগের থেকে সাবধান হওয়া ভালো। কিন্তু পূর্বেই বলেছি সরকার যেভাবে এগোচ্ছেন তার সঙ্গে আমার মত মেলে না। একটা উদাহরণ দিই। কয়েক বছর পূর্বে দিল্লি শহরের পাবলিক ড্রিঙ্কিং অর্থাৎ বার, রেস্তোরাঁতে মদ খাওয়া বন্ধ করে দেওয়া হলো। হুকুম হলো যারা খাবে তারা মদের দোকান থেকে পুরো বোতল কিনে অন্যত্র খাবে। হে, অন্যত্র মানে কোথায়? স্পষ্টত বোঝা গেল বাড়িতে, কারণ পার্কে বা গাছতলায় বসে খাওয়াও বারণ। আমার প্রশ্ন, এটা কি ভালো হলো? একদম বন্ধ করে দাও সে কথা বুঝি, কিন্তু যে দেশে মদ খাওয়াটা নিন্দনীয় বলে ধরা হয়, বিশেষত মা বোনেরা এর পাপ স্পর্শের চিন্তাতেও শিউরে ওঠেন, সেখানে ওই জিনিস বাড়ির ভিতরে প্রবর্তন কি উত্তম প্রস্তাব? শুনেছি দিল্লিতে একাধিক পরিবারে এই নিয়ে দাম্পত্য কলহ হয়েছে। খুবই স্বাভাবিক। এতদিন স্বামী বাইরে বাইরে খেয়ে বাড়ি ফিরতেন, ছেলেমেয়েরা অধিকাংশ স্থলেই কিছু জানত না। এখন দাঁড়ালো অন্য পরিস্থিতি। ওদিকে ব্যাচেলারদের বৈঠকখানাতে যে হট্টগোল আরম্ভ হলো তার প্রতিবাদ করতে প্রতিবাসীরা সাহস পেলেন অল্পই। মাতালকে ঘেঁটানো চারটিখানি কথা নয়। দ্বিতীয়ত, যে ব্যক্তি বারে ঢুকে সামান্য একটু খেয়ে ক্লান্তি দূর করে বাড়িতে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়তো, তাকে এখন কিনতে হলো পুরো বোতল। প্রলোভনে পড়ে তার মাত্রা বেড়ে গিয়ে শেষটায় তার পক্ষে উচ্ছৃঙ্খল হয়ে যাওয়াটা অসম্ভব নয়। তৃতীয়ত, এবং এইটাই সব থেকে মারাত্মক, বাড়িতে বাপের মদ্যপান ছেলেমেয়েরা দেখবেই। অনুকরণটাও অস্বাভাবিক নয়। অর্থাৎ নতুন কনভার্ট করবার ব্যবস্থা করলুম। শুনলুম হালে নাকি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উপর চাপ দিয়েছেন যে পাবলিক ড্রিঙ্কিং বন্ধ করো। উত্তরে নাকি পশ্চিমবঙ্গ সরকার উপরের কয়েকটি যুক্তি ব্যবহার করে আপত্তি জানিয়েছেন। ফল হবে বলে মনে হয় না, কারণ পূর্বেই বলেছি কেন্দ্রীয় সরকারকে একাধিকবার এইসব যুক্তি শোনানো হয়েছে। মুদ্রা কথা এই, যে দেশে মদ্যপান নিন্দনীয়, যে দেশে মদ্যপান জনসাধারণে ব্যাপকভাবে প্রচলিত নয়, যেখানে মদ্যপান একেবারেই বন্ধ হয়ে যাবে যদি নতুন কনভার্ট না হয়, অর্থাৎ তরুণদের যদি মদ্যপানের কোনো কোনো যোগাযোগ না দেওয়া হয়, তবেই আমাদের সর্বপ্রচেষ্টা ওই দিকে নিয়োজিত করা উচিত। শুনলেন সৈয়দ মুজতবা আলীর লেখা হুঁশিয়ার। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আমি রয়েছি আর্য। শুনছেন পডকাস্ট আর্য স্টোরিজ। রয়েছেন গল্প পাঠের আসরে। শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।